আসসালামু আলাইকুম। প্রতিদিনের নিয়মিত আয়োজন, ওই আয়োজনেরই অংশবিশেষ হিসেবে আজকেও আমরা হাজির হয়েছি 15তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান নিয়ে। আজকে আমরা আলোচনা করব কলেজ লেভেল নিয়ে আলোচনা। আমাদের ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে। আমাদের ব্যাচ 1-এ ক্লাস চলছে এবং ব্যাচ 2 19তম প্রিলির ভর্তি চলছে। আপনারা যারা একদম স্বল্প রেটে ভর্তি হতে চান, সর্বোচ্চ সেবা পেতে চান, তারা অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। এখানে 90+ কমনের গ্যারান্টি দিয়েই ক্লাস নিচ্ছি। এবং আপনারা যারা বিভিন্ন বাজারে বই কেনা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আমি বলবো আপনারা শুধুমাত্র একটি বই পড়লে এনটিআরসি এর প্রিলি পরীক্ষায় পাশ করবেন। আপনারা আমাদের এই বইটি ঘরে বসে নিতে পারেন এবং বইটি দেখে যদি ভালো না লাগে তাহলে বইটি আপনারা রিটার্ন দিতে পারেন। শুরু করি, আমরা আলোচনা শুরু করি। আমরা প্রশ্নটা আগে পড়ব যে 5টি সংখ্যার গড় দেয়া আছে, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো এবং 3টি সংখ্যার গড় দেয়া আছে। সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে 5টি সংখ্যার গড় দেয়া আছে, আমরা 5টি সংখ্যার সমষ্টি বের করব এবং ওই 3টি সংখ্যার সমষ্টি বের করব। টোটালি 8টি সংখ্যার সমষ্টি বের হবে। ওই 8টি সংখ্যার সমষ্টিকে 8 দ্বারা ভাগ করলে আমরা 8টি সংখ্যার গড় পেয়ে যাব। তাহলে প্রথমে বের করব 5টি সংখ্যার সমষ্টি। 5টি সংখ্যার সমষ্টি 40কে 5 দ্বারা গুণ দিব এবং 3টি সংখ্যার সমষ্টি। এবার আমাদের লিখতে হবে অতএব 8টি সংখ্যার সমষ্টি। এবার আমরা বের করব অতএব গড়। তাহলে এই সমষ্টিকে আমরা 8 দ্বারা ভাগ দিলে আমাদের কাঙ্ক্ষিত গড়টা পেয়ে যাব। খুবই সহজ একটা প্রশ্ন ছিল যে আমাদের প্রথমে 5টি সংখ্যার সমষ্টি দেওয়া ছিল এবং পরবর্তীতে আরও 3টি সংখ্যার সমষ্টি দেওয়া ছিল, গড় দেওয়া ছিল। আমরা গড়গুলোকে সমষ্টিতে কনভার্ট করলাম। কনভার্ট করার পর আমরা তারপর গড় নির্ণয় করলাম। আমরা জানি গড় সমান, গড় নির্ণয় করার জন্য আমাদের সংখ্যাগুলোর সমষ্টিকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাবো ওই মানটাকে আমরা গড় বলি। এই প্রশ্নটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করতে পারবেন। এই পর্যন্ত আমরা এই প্রশ্ন অনেকবার করেছি, শুধু একবার দুবার না, অসংখ্যবার করেছি। একটি সংখ্যা মানে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাহলে প্রথম সংখ্যা 7x এবং দ্বিতীয় সংখ্যা 8x এবং লসাগু দেয়া আছে, গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে লসাগু সমান লসাগু দুইটা রাশির ভিতরে কমন অংশ আমরা লিখব এবং কমন ছাড়া যে অংশটা আছে সেই অংশটা আমরা লিখব। লেখার পর এখানে এই মানটা পাইলাম আর লসাগুর মানটা দেয়া আছে এখানে। এবার আমরা এই 280 এই x এর মানটা এখান থেকে বের করব। 7 দ্বারা কেটে দিলাম, 5 = x এবং এই x এর মানটাই হচ্ছে গসাগু। কেন? কারণ গসাগু হচ্ছে দুটো রাশির ভিতরেই কমন অংশটা। তাহলে দুটো রাশির ভিতরেই আমরা পাচ্ছি এখানে x এবং x, দুটো রাশির ভিতরেই আমরা xটাকে কমন পাচ্ছি। যখন আমরা দুটো রাশির ভিতরেই যে মানটাকে কমন পাবো ওই মানটাকে আমরা বলবো গসাগু। আমরা পরের প্রশ্ন চলে আসি যে ঘন্টায় y কিলোমিটার বেগে ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রমণ করতে কত ঘন্টা সময় লাগে? তাহলে এখানে খুবই সহজ, এটা এই অঙ্কটা রিপিট হয়েছে, এর আগেও করেছি আমরা। y মাইল বেগে বা y মাইল যেতে সময় লাগে 1 ঘন্টা।
তাহলে অতএব 1 মাইল যেতে সময় লাগবে কম এবং অতএব x মাইল যেতে সময় লাগবে। এই অতি সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমরা রিপিট হয়েছে, এই প্রশ্ন আমরা মানে যে প্রশ্নগুলো যারা আমাদের ক্লাসগুলো শুরু থেকে দেখতে পাচ্ছেন বা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে কোন কোন প্রশ্নটা রিপিট হচ্ছে। আমাদের নিয়মিত আয়োজন বিগত বছরের প্রশ্ন সমাধান করা, এটা করার শুধু একটাই উদ্দেশ্য, আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোন কোন প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে বা আমরা যে বলে আসি যে বিগত বছরের প্রশ্নগুলো আপনারা 80+ কমন পাবেন বা 80% মার্কস কমন পাবেন, এটার উদ্দেশ্য হচ্ছে এটা করানো, আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে প্রশ্ন রিপিট হচ্ছে। যেমন এই প্রশ্নটা বেশ কয়েকবার রিপিট হয়েছে এ পর্যন্ত। এই প্রশ্নটা আপনারা পারবেন, এটা ঐকিক নিয়মের প্রশ্ন। আমি একটু বলে দেই আপনাদের। 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করে, উক্ত কাজ 5 জন শ্রমিকের কত ঘন্টা সময় লাগবে? তাহলে 16 জনের সময় লাগে 3 ঘন্টা। তাহলে 16 জন যে কাজ 3 ঘন্টায় করে, একজন সেই কাজ বেশি সময় লাগবে না কম সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে, কারণ 16 জনের কাজ তো আমি একা করতে পারবো না, আমার একা করতে গেলে অবশ্যই বেশি সময়ের প্রয়োজন। আর যখনই সময় বেশি লাগবে তখনই এটাকে আমাদের গুণ করতে হবে। অতএব 5 জন যখন করতে চাইবো তখন হয়তো আমার একটু সময়ের প্রয়োজন কম হবে, এই জন্য 5 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। এটা খুবই সহজ একটি প্রশ্ন ছিল, এটা আমরা মোটামুটি সবাই পারবো ইনশাল্লাহ। যেমন সরল সুদ বা চক্রবৃদ্ধি মুনাফা বা সরল মুনাফা, এখান থেকে আমাদের একটি প্রশ্ন থাকে প্রত্যেক বছরে। আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার উপর খুবই গুরুত্ব দিব। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মোটামুটি মানে টোটালে আমরা মোটামুটি 4টা সূত্র পড়ি আর কি। এখান থেকে আমরা তার মধ্যে সবচেয়ে সহজ সূত্রটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I = PRN। তাহলে এখানে কি কি দেয়া আছে? মুনাফার হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, 6 সমস্ত 1-এর 4। এটাকে আমরা ভেঙে দিব, 4 দিয়ে 6কে গুণ করলে 4 × 6 = 24 এবং 1 যোগ করলে হবে 25/4। এটাকে আমরা যদি ভেঙে দেই তাহলে 25/4%কে যখন শতকরা ভেঙে দিই তখন 1/100 দ্বারা গুণ করতে হয়। গুণ করলে এটা কেটে দিলে 4, এখান থেকে পাবো 1/8। এবং এখানে আমাদের দেওয়া আছে কত সময়, তাহলে n = হোয়াট এটা বের করতে বলছে এবং এত টাকার সুদ হবে এত টাকা। তাহলে যে আসল টাকাকে বলা হয় প্রিন্সিপাল এবং সুদকে বলা হয় I মানে ইন্টারেস্ট। 18 টাকা দেয়া আছে। আমরা জানি I = PRN। আমরা যদি এখান থেকে PRN এই পাশে পার করে দেই, এখান থেকে আমাদের n এর মান প্রয়োজন, I / কত PR। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব, I এর মান বসায় দিব, এখানে P এর মান এবং R এর মানটা বসিয়ে দিব। দেওয়ার পর আমাদের উত্তরটা আমরা নির্ণয় করে ফেলবো। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I = PRN। এটা আমরা এই সূত্রটা আমরা ক্লাস 5 থেকে আগের বইয়ে আমরা পড়ে আসছি, এখনো আছে। এই সূত্রটা আমরা মাথায় রাখবো। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমরা করে আসছি, এই ক্যাটাগরির প্রশ্ন আমরা করে আসছি। আমি আবারও বলি, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। তা 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা আগে বের করে নিই। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 10 বাদ দিব 90 টাকা। এবং 5% লাভে, যখন 5% লাভে বিক্রয় করব বিক্রয় মূল্য তখন হবে 100 সাথে আমরা 5 যোগ করব 105 টাকা। তাহলে বেশি লাভ হয় আমাদের 105 থেকে 90 যদি বাদ দেই তাহলে 15 টাকা। তাহলে আমাদের বের করতে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 15 টাকা হয়, 15 টাকা বেশি লাভ হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা হলে ক্রয় মূল্য কম এবং আমাদের দেয়া আছে 45, এই যে তখন আমরা এখানে 100 × 45
15, 15,000 যদি কেটে দেই তাহলে 3 15 45, 300 টাকা। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য 300 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা বা একজন লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কি না অবশ্যই জানাবেন, না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল আপনারা মনে রাখবেন যে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলকে আমরা পি স্কোয়ার দ্বারা প্রকাশ করি, বা প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টিকে আমরা এন স্কোয়ার দ্বারা প্রকাশ করি। যেহেতু পি সংখ্যক বলছে সুতরাং এখানে পি স্কোয়ারটাই হবে। আমরা এটা সমান্তর ধারার ক্ষেত্রে করিয়ে দিয়েছিলাম, আবার আমি দেখাই দিই। প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5 7 আমরা এন তম ধরলাম। তাহলে এখানে এ হচ্ছে প্রথম পদ এবং ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে সাধারণ অন্তর। তাহলে এখানে এন সংখ্যক পদের সমষ্টিকে আমরা লিখি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা n/2 a এর মানটা বসিয়ে দিব, এখানে n-1 ডি এর মানটা বসিয়ে দিব, n/কত 2, তো 2 প্লাস 2n মাইনাস কত 2, এই 2 এবং এই 2 কেটে যাবে, তাহলে n/2 ইন্টু কত 2n, এবং এই 2 এবং এই 2 যদি কেটে যায় তাহলে এখানে n স্কোয়ার। অর্থাৎ আমরা বলবো প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা n স্কোয়ার দ্বারা প্রকাশ করি। যেহেতু এখানে p সংখ্যক বলছে সুতরাং এখানে আমরা অবশ্যই p স্কোয়ার দ্বারাই প্রকাশ করব। তাহলে আমরা এটা ব্যাখ্যা দেখালাম, আমরা এদের ব্যাখ্যা জানার প্রয়োজন নেই, আপনারা সরাসরি মনে রাখবেন n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি যদি বের করতে বলে তাহলে আমরা n স্কোয়ার, যদি p সংখ্যক বলে তাহলে p স্কোয়ার, যদি r সংখ্যক বলে তাহলে r স্কোয়ার। বীজগণিত রাশিমালা থেকে প্রত্যেক বছরই একটা প্রশ্ন থাকে, এই জন্য বীজগণিত রাশিমালাটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ধারাবাহিকভাবে যে আয়োজনটা করেছি এই আয়োজনের ভিতরে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে যে টপিকগুলো আমরা আলোচনা করছি প্রত্যেক পরীক্ষার প্রশ্নে কিন্তু একইভাবেই প্রশ্ন আসছে, ওই টাইপেরই প্রশ্ন। যেমন সূচক ও লগারিদম থেকে প্রশ্ন থাকছে, লসগু এবং গসগু থেকেও প্রশ্ন থাকছে, এবং সুদ কষা মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ বা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সেখান থেকেও প্রশ্ন থাকছে। মানে ধারাবাহিকভাবে সব জায়গা থেকে একই রকম প্রশ্ন থাকছে আর কি। এখন এখানে বীজগণিত রাশিমালা এই মানটা দেয়া আছে, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই সূত্রটা বসিয়ে দিলাম। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোটামুটি মানে আমরা 3টা সূত্র জানি, এখানে আমরা টোটালে 3টা সূত্র জানবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটাও লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab, এবং আমরা এটাও লিখতে পারি x প্লাস কত y হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2। অর্থাৎ মান যেটা দেয়া থাকবে সেই মানের উপর নির্ভর করে আমরা সূত্রটা প্রয়োগ করব। যেহেতু আমাদের এখানে মাইনাসের মানটা বের করতে বলছে আমরা সরাসরি এখানে মাইনাসের মানটা বসিয়ে দিয়ে কাজ করে নিব। তাহলে এখান থেকে আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স ওয়াই এর মান দেয়া আছে 7, এই যে আমাদের অঙ্কটা এই হোল স্কোয়ার, এখানে এই যে 7 × 14, তাহলে এখানে কত হবে 4। তাহলে আমাদের প্রদত্ত রাশির উত্তরটা বের হয়ে গেছে। সরাসরি আমরা এটাই এভাবেও করতে পারি, আমরা সরাসরি এই রাশিটাকে যদি আমরা সরাসরি সূত্র করে দেই তাহলেও আমরা পাবো। কিভাবে? এই যে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে যদি সাজিয়ে লিখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এটার মান আমাদের এখানে দেয়া আছে, আমরা মানটা বসিয়ে দেব। মানটা দেয়া আছে কত 18 মাইনাস 2xy এর মান দেয়া আছে 7, তাহলে 18 মাইনাস 14, এখান থেকে আমরা মানটা পেয়ে যাব। অর্থাৎ আমরা সরাসরি করলেও পারবো, এবং আমরা যদি সূত্র প্রয়োগ করি তাও আমাদের সঠিক উত্তর আসবে। আমরা যেভাবে আমাদের কাছে সুবিধা হবে, মনোজনক মনে হবে, আমরা সেভাবে উত্তরটা করে ফেলবো। পরবর্তী প্রশ্ন, গতকালকেই এই প্রশ্ন সমাধান করে দিচ্ছি আমরা। 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এই প্রশ্ন এসেছিল।
এখানে যে মানটা দেয়া আছে আমরা জানি ঘনমূল এবং ঘন কেটে যাবে, তাহলে এই ঘনমূল এবং এই ঘনমূল এবং এই ঘনটা কেটে যাচ্ছে, তাহলে এখানে এ আমরা জানি 1/3, এটাকে লেখা হয় ঘনমূলকে লিখি আমরা 1/3, বর্গমূলকে আমরা লিখি হচ্ছে এ, বর্গমূলকে লিখি হাফ। যদি এরকম থাকে 4 ঘাতের মূল থাকে তাহলে আমরা লিখব এরপর 1/4। এই জিনিসটা আমরা না জানলে জেনে নিব। এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, আমরা আগে এক্স এর মানটা নির্ণয় করব, তারপর এক্স স্কোয়ারের মানটা নির্ণয় করব। যেহেতু এখানে এক্স কিউব আছে, এক্স 0 এটা পার করে দিলাম। দশমিককে ভাঙাতে পারি আমরা, সবাই জানি, যারা না জানি না তারা জেনে নেই। দশমিক উঠাই দিয়ে একটা হরে একটা 1 লিখব এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা আমরা শূন্য লিখব, আর লবে ওই মানটা লিখব। লবে যেহেতু 1 এর আগে কোনো মান নেই, 0 0 0, সুতরাং আমরা সরাসরি কি লিখব, 1 লিখব। এখন এই মানটাকে যদি আমরা এভাবে লিখি, আচ্ছা এটাকে একটু ভেঙে দিই, 1/, এক্স এর মাথার উপর কিউব। এখন এটাকে যদি ভেঙে দিই 10 টু দি পাওয়ার কত কিউব, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে এক্স এর মান হবে কত 10। তাহলে এক্স এর মান 10। যদি আমাদের এক্স স্কোয়ারটা নির্ণয় করতে বলে তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 100। তাহলে উত্তর হবে আমাদের 100। তাহলে এখানে আমরা আরও একবার দেখে নিই, এখানেও কিউব আছে এখানেও কিউব আছে, মানটা যদি আউট হয়ে যায় তাহলে 1 কত এক্স ইকুয়াল টু 1/10। এক্স দ্বারা 1কে গুণ করব, 10 দ্বারা 1কে গুণ করব, তাহলে এক্স ইকুয়াল টু 10। এক্স এর মান 10 এবং উভয় পাশে স্কোয়ার করলে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 100। একজন লিখছেন আবার, ক্লাসগুলো ভালো হতো। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। একজন লিখছেন ম্যাথগুলো কোথা থেকে করাচ্ছেন। আমরা ম্যাথগুলো করাচ্ছি হচ্ছে আমাদের যে বইটা আছে এই বই থেকে করাচ্ছি। আপনাদেরকে বলে রাখি যে আমরা ধারাবাহিকভাবে, আপনারা হয়তো শুরুতে আসেননি, আমরা বলে দিয়েছি এটা আজকে আমরা আলোচনা করতেছি 15তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এখানে আমরা আলোচনায় ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। যারা শুরু থেকে ক্লাসগুলো দেখছেন, আমরা 18তম শিক্ষক নিবন্ধন থেকে 6ষ্ঠ শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি প্রথমে কলেজ পর্যায়ে আলোচনা করি। যেমন আজকে আমি কলেজ পর্যায়ে আলোচনা করলাম 15তম, আগামীকাল আমি আলোচনা করব 15তম স্কুল লেভেল, এবং তারপরের দিন আলোচনা করব 15তম স্কুল লেভেল 2, তারপর 15তমকে শেষ করে আমরা আবার 14তমতে আসবো। এভাবে ধারাবাহিকভাবে আমরা 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন প্রিলি পর্যন্ত, প্রিলির যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আমরা সমাধান ব্যাখ্যা সহ সমাধান করব। আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি বুঝতে সমস্যা হয় তাও জানাবেন, এবং কোথা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। বলছে স্যার পেজ নাম্বারটা একটু বলুন। ধন্যবাদ, আপনার পেজ নাম্বারটা আমরা বলে দিচ্ছি। আমাদের আপনি 224 পৃষ্ঠা দেখেন আমাদের এই বইয়ে 224 পৃষ্ঠা দেখলে লক্ষ্য রাখতে পারবেন 224 পৃষ্ঠায় এই প্রশ্নগুলো আছে। যারা আমাদের এই বইটা নিয়েছেন 224 পৃষ্ঠায় দেখেন, আমরা 60 নম্বর প্রশ্ন উত্তর করেছি 224 পৃষ্ঠায়। 15তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান, এটা আমরা কলেজ লেভেলটা আলোচনা করছি। আমরা লগারিদম, সূচক এবং লগারিদম আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ দেখেন। এখানেও আরেকটা প্রশ্ন এসেছে। আমরা জানি যে লগারিদমের এবং সূচক এই দুটো থেকে মোটামুটি 2টা প্রশ্ন থাকে। আমরা জানি যে লগ, বেজ এবং মানটা যখন একই হবে তখন তার মানটা হবে 1, এবং আমরা এটাও জানি যে লগ, বেজ এবং মান যদি কোনো পাওয়ার থাকে ওই মানটা সামনে আসবে লগ, বেজ এবং মান, অর্থাৎ x ইন্টু কত 1 ইজ ইকুয়াল টু কত x, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি log 2 64, এখানে log 2,
8। খুবই সহজ এটা প্রশ্ন, কারণ আমরা জানি log 2 পাওয়ার যদি 6 বসিয়ে দেই তাহলে 64 হয়। আপনারা এটা কিভাবে বের করবেন? এই যে 64 প্রথমে 2 দ্বারা বিভাজ্য করবেন, 32 দোকানো 2, 16 দোকানো 32, আবার 2 দ্বারা ভাগ দিব, আবার 2 দ্বারা ভাগ করব, আবার 2 দ্বারা ভাগ করব। দেখেন 1 2 3 4 5 6। সিমিলারলি এখানে আমরা এভাবে কাজ করব, log 2 পাওয়ার যদি কিউব দেই তাহলে হবে 8। তাহলে আমরা এখানে স্পষ্ট বলতে পারি 6 log 2, আবার এখানে বলতে পারি 3 log 2। তাহলে এখান থেকে বলতে পারি 6 এটার মান 1 প্লাস 3 ইন্টু এটার মান 1। তাহলে এখান থেকে উত্তর হবে কত? 9। খুবই সহজভাবে করা আছে, হয়তো আমাদের বইয়ে 2-1 লাইন স্কিপ করা আছে। আপনারা যারা দেখছেন বা লাইভটি দেখছেন তারা এগুলো দেখে নিন। যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই জানাবেন, এবং লেখাগুলো ক্লিয়ার ধরতে পারছেন কিনা সেটাও জানাবেন। পরবর্তী প্রশ্ন 62 নম্বর প্রশ্ন দেখেন। এখানে যাদের হাতে বই আছে তারা বইটা খুলে দেখতে পারেন। এখানে যে মানটা দেওয়া আছে, এই অঙ্কটা গতকালকে যে সমাধান করেছি সেই গতকাল আমরা 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 নিয়ে আলোচনা করেছি, সেখানে এই প্রশ্নটা ছিল। এখানে দেওয়া আছে x + 1 / x = 4। আমরা পুরো রাশিটাকে x দ্বারা গুণ করব। এটি ভেঙে দিই, আপনাদের যারা বুঝতে সমস্যা হয় আমি এটা ভেঙে দিলাম। আপনারা এটি খেয়াল করেন, পুরো রাশিটাকে আমরা x দ্বারা গুণ করলাম। তাহলে x দ্বারা গুণ করলে এখানে x² এবং এই মানটা কেটে দিয়ে এখানে হবে 1 আর এখানে হবে 4x। এরকম একটা মান আমরা পেয়েছি। এখন আমাদের পদার্থ যে রাশিটা আছে, আমরা পদার্থ রাশিটা লিখলাম x। যদি একটু সাজিয়ে লিখি, x² +1টাকে আমরা এখানে সামনে দিলাম এবং -3xটাকে পরে দিলাম। এখানে x² + 1 এর যে মানটা, x² + 1 এর মানটা 4x এখানে বসিয়ে দেই, মাইনাস এখানে 3xটা বসিয়ে দিলাম, এই -3টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 4x থেকে, অর্থাৎ 4x বলতে কি আমরা যদি সিমিলারলি বোঝার চেষ্টা করি যে 4টা কলম থেকে 3টা কলম বাদ দিলে একটা কলম থাকে, তাহলে এখানে 4টা x থেকে 3টা x বাদ দিচ্ছে, তাহলে অবশ্যই একটা x থাকবে 1x। আমাদের 1x 1টা মানে যখন কোনো চলক থাকে, চলকের সামনে 1কে লেখার কোনো প্রয়োজন হয় না, কারণ চলকের সহগ হিসেবে 1 সর্বদা থাকে, মানে সব সময় থাকে। যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে চলকের সহগ সব সময় 1। এই x এবং x কেটে যাবে, কেটে গেলে আমাদের মান থাকবে কত? 1। এটাও একটা সহজ প্রশ্ন ছিল। এই প্রশ্নটাও অনেকবার আসছে, শুধুমাত্র এনটিএসসি এর প্রিলিতেই না, এটা আপনাদের শিক্ষক নিবন্ধন ছাড়াও বাকি যেগুলো পরীক্ষা আছে আপনারা দেখবেন, আপনারা যখন জব সলিউশন সলভ করেন বা বিভিন্ন প্রশ্ন দেখেন, আমাদের বইয়ে দেখবেন বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, প্রাইমারির প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রাইমারির প্রশ্ন এবং বিসিএস এর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, এটা ব্যাস হবে না, দুঃখিত, এটা ব্যাসার্ধ হবে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে কি, একটা সাধারণ বৃত্তের ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণ বৃত্তের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি πr² দ্বারা। এখন বলছে ব্যাস 3 গুণ করলে, তাহলে পরবর্তী নতুন যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসটা পূর্বের বৃত্তের ব্যাসের নতুন বৃত্তের যে ব্যাসার্ধটা পূর্বের বৃত্তের ব্যাসার্ধের 3 গুণ। তাহলে নতুন বৃত্তের যে ক্ষেত্রফলটা হবে, নতুন বৃত্তের ক্ষেত্রফল যেটা হবে, ক্ষেত্রফল πr1²। তাহলে এখানে πr1 = 3r, আমরা লিখতে পারি π9r²। আমাদের 9টাকে সামনে দেই, πr²। অর্থাৎ কি, নতুন বৃত্তটা হবে আগের বৃত্তের 9 গুণ, এটা আমি ব্যাখ্যা সহ দেখে দিলাম। আপনারা মনে রাখবেন, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল হবে 9 গুণ, যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল হবে 16 গুণ। শুধুমাত্র স্কোয়ার করে দেব, দ্বিগুণ হলে 2 এর উপর স্কোয়ার করব, 3 গুণ হলে 3 এর উপর স্কোয়ার করব, 4 গুণ হলে 4 এর উপর স্কোয়ার করব, 5 গুণ বললে 5 এর উপর স্কোয়ার করব, এত গুণ বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, আপনাদের একটা জিনিস বলে রাখি যে যখন কোনো ভগ্নাংশ দেখতে পারবেন, ভগ্নাংশের ঘরে যদি কোনো বর্গমূলযুক্ত ফাংশন থাকে, ওই বর্গমূলযুক্ত ফাংশনকে অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী বলতে আমরা কি বুঝি? হরের অনুবন্ধীটা কি? এখানে √2 এখানে আছে, √6 প্লাস কত 2। তাহলে হরের অনুবন্ধী বলতে আমরা বুঝবো যে √6 মাইনাস কত
2, অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি যে √2, এখানে √6 মাইনাস কত 2, তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার, তাহলে এখানে √2 √6 মাইনাস কত 2, এখানে 6 মাইনাস 4, তাহলে এখান থেকে আমরা পাবো √2, এখানে √6 মাইনাস কত 2, নিচে পাবো 2। তাহলে সর্বশেষ পর্যন্ত আসছি, আসার পরেও এখন আমাদের মানটা মিলেনি। তাহলে ওই জায়গা থেকে যদি আমরা এখানে আসি, আমার এখান থেকে আবার কাজ করি, তাহলে এখানে যদি আমরা গুণ করি সর্বশেষ এখান থেকে, আমরা একটু খেয়াল করুন, ওই জায়গা থেকে এখানে আসছে, আমরা যদি √2 দ্বারা গুণ করি তাহলে 6 × 12, এবং এখানে মাইনাস কত 2 কত 2, এবং তারপর হরে ছিল হচ্ছে 2, আর 12কে যদি বর্গমূল করি, আমি একটু ভেঙে দেই, 4 × কত 3 মাইনাস কত 2√2, নিচে একটা 2 আছে। এবার 4কে যদি বর্গমূল করি তাহলে হবে 2, আর √3 বর্গমূল করলে √3 থাকবে, এবং 2 কত 2, হরে একটা 2 আছে। এখন যদি আমরা 2টা কমন নিই তাহলে থাকবে √3 মাইনাস কত √2, হরে একটা 2, এই 2 এবং এই 2 কেটে দিব, √3 মাইনাস কত √2। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি না আমি আবারও বলি, আমরা যখন বর্গমূলযুক্ত কোনো মান দেখব তখন হরের অনুবন্ধী মান দ্বারা আপনাকে ধন্যবাদ। আমি যখন আলোচনা করব তখন অবশ্যই পেজ নাম্বারটা আপনাকে মেনশন করে বলবো, শুধু আপনাকে না সবার উদ্দেশ্যে পেজ নাম্বারটা মেনশন করে বলবো, যাতে আমাদের সুবিধা হয়। আপনারা দেখেন এই প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারলেন কিনা। আমরা যখনই কোনো ভগ্নাংশযুক্ত ফাংশন দেখব বা মান দেখব এবং তার হর যদি বর্গমূলযুক্ত মান হয়, তাহলে আমরা ওই বর্গমূলযুক্ত মানের আমরা অনুবন্ধী মানে বিপরীত মান দ্বারা লব এবং হর উভয়কেই গুণ করব। পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2 × বাহুর দৈর্ঘ্য, √2 × বাহুর দৈর্ঘ্য। বর্গের কর্ণের দৈর্ঘ্যকে আমরা লিখি √2 × বাহুটাকে a দ্বারা প্রকাশ করলাম 4√2, উভয় পাশে √2 কেটে যাবে, তাহলে a = হবে 4। ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গের ক্ষেত্রফল লেখা যায় বাহু স্কোয়ার এত বর্গ একক। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যের মান বের করলাম, এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার পর আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব। বর্গের ক্ষেত্রফল সমান লেখা যায় বাহু স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এটা হচ্ছে মিডিল টার্ম করব। মিডিল টার্মের দুটা রুলস ছিল। এই রুলস, দ্বিতীয় রুলসটা এটা -4a² + 23a + 6। তাহলে যদি কোনো ax² বা a² কোনো সহগ থাকে, ওই সহগ দ্বারা ধ্রুবপদকে গুণ করব। আমি এখানে গুণ করলাম 4 × 6 = 24। তাহলে ওই 24কে ভেঙে আমরা এখন 23 বানাবো। তাহলে 24কে ভেঙে যদি আমরা 23 বানাতে চাই, তাহলে আমাদের কি কাজটা এখানে করতে হবে? এখানে করতে হবে 24 + 24a - a + 6। কারণ হচ্ছে 24 থেকে যখন আমরা a বাদ দিব, অর্থাৎ 24টা a থেকে যখন আমরা একটা a বাদ দিব, তখন আমাদের 23টা a হয়ে যাবে। এবং আমি আগেও বলছিলাম, যখন আমরা এই 24-এর গুণনীয়কগুলো বের করব, 1 × কত 24, অর্থাৎ এই দুটো গুণনীয়কের ভিতরে যদি এখানে প্লাস চিহ্ন থাকে, বড় সংখ্যার আগে প্লাস দিব, যদি মাইনাস চিহ্ন থাকে গুণনীয়ক দুটার ভিতরে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এখন আমরা এখানে কমন নিব, -4a যদি কমন নিই তাহলে থাকবে এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে হবে এখানে মাইনাস। তাহলে 4 দ্বারা যদি a তো কমন নিয়েছি, তাহলে 4 দ্বারা যদি ভাগ করি 4 × 6 = 24। এখানে কোনো কিছু নেই, এই জন্য একটা -1 কমন নিব। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে প্লাস নিতাম, যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এখানে একটা মাইনাস নিব। এখন আমরা a - 6কে কমন নিলে এখানে পাবো -4a কত 1। এখন যেহেতু এরকম উত্তরটা আমাদের নেই, এই জন্য আমরা এখানে একটা কাজ করব। আমরা এখান থেকে একটা মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে এখানে
আমরা জানি এখানে একটু খেয়াল করি a মাইনাস বি যদি মাইনাস কমন নিই তাহলে হবে এখানে b মাইনাস এ, অর্থাৎ কোনো রাশির ভিতরে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে মানটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই মানটাকে দেখেন আমরা আবার যদি গুণ করি মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কত a, আমাদের পূর্বের রাশিটাই ফিরে আসে। অর্থাৎ এই রাশি সমান আমরা এই রাশি লিখতে পারি, তাহলে অবশ্যই লিখতে পারি 6 মাইনাস কত a ইন্টু এখান থেকে একটা মাইনাস কমন নিলে 4a প্লাস কত 1। এখন এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে মাইনাসটা থাকে না, কারণ দুইটা মাইনাস গুণ করলে অবশ্যই কি হবে প্লাস হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি, সংখ্যাটি গসক নির্ণয় করতে বলছে। দেখেন আমরা কিন্তু অলরেডি গসক নিয়ে একটা প্রশ্ন আলোচনা করেছি, আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব গসক। এখানে তিনটা রাশি দেওয়া আছে, প্রথম রাশি a প্লাস বি, প্রথম রাশিটা নির্ণয় করলাম, এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এখানে পাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং তৃতীয় রাশিটা এখানে আছে a কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে পাবো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। গসাগু বলছে, তাহলে গসাগু হচ্ছে প্রত্যেক রাশির ভিতরে যে মানটা কমন আছে সেই মানটা। তাহলে এখানে প্রত্যেক রাশির ভিতরেই কোনো কিছু নেই, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, কিন্তু এখানে এ প্লাস বি নেই। তাহলে যখন কোনো রাশির সাথে কোনো রাশি মিলবে না তখন অবশ্যই গসাগু হবে কত, শূন্য হবে না, শূন্য হবে না, কারণ প্রত্যেকের সাথে এটা গুণনীয়ক হিসেবে 1 আছে, প্রত্যেকের সাথে গুণনীয়ক হিসেবে একটা 1 আছে, এই জন্য আমাদের গসাগু হবে কত 1। অর্থাৎ যখন কোনো রাশির সাথে কোনো রাশির মান মিল পাবো না তখন আমরা সরাসরি গসাগু হিসেবে আমরা এখানে 1 ব্যবহার করব। কেন? কারণ 1 প্রত্যেকটি রাশির সাথেই গুণনীয়ক হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমরা জানি কোনো সংখ্যার মাথার উপর 0 পড়লে সেই মানটাকে আমরা a দ্বারা 1 দ্বারা প্রকাশ করি, কিন্তু কখনই 0 পাওয়ার 0 হবে না। কারণ কি? এই জন্য 0 পাওয়ার 0 কখনই সম্ভব নয়, কারণ 0 পাওয়ার 0 পড়লে অনির্ণীয় মান আসবে। এই জন্য আমরা জানি এখানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 পড়লে সেই মানটা 1 হবে, কিন্তু 0 পাওয়ার নয়। তাহলে এখানে 3x টু দি পাওয়ার 0, এখানে 3x টু দি পাওয়ার 0। মাথায় রাখবেন, অঙ্ক করার সময় অনেক স্টুডেন্ট ভুলে যায়, ভাবে এই পুরো এটার মানও 1 হবে, এটার মানও 1 হবে, কিন্তু না, এখানে 3 আছে, শুধু x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 4। আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি, এত ডিগ্রি কোণকে কি বলে? আমরা জানি 180 ডিগ্রি চাইতে বড় এবং 270 চাইতে ছোট কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ বলবো। 180 ডিগ্রি চেয়ে বড় কোণগুলোকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। যেহেতু এখানে 253 ডিগ্রি কোণ আছে সুতরাং এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এটি সমকোণী ত্রিভুজের ভূমি, উচ্চতা এবং অতিভুজ দেওয়া আছে। আমরা এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। পিথাগোরাস বলেছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ ওখানে অতিভুজের মান c, উচ্চতা b এবং ভূমি a। আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরকম মান কি এখানে আছে? হ্যাঁ, এই যে আছে। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি? এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। কারণ সমবাহু বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটি বাহু সমান। আর যখন কোনো ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হবে তখন ওই ত্রিভুজের 3টি কোণের পরিমাণ সমান, 3টি কোণের পরিমাণ সমান। কারণ 3টা কোণের যোগফল হচ্ছে কি 3টা কোণের, এটা যদি x ধরি 3টা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এখান থেকে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। এই বিষয়েও এটা আমরা মনে রাখবো। পিতা ও পুত্রের, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়সটাকে আমাদের ধরে নিতে হবে 6 বছর পূর্বে, মানে পেছনে। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে পুত্রের বয়সের 4 গুণ, যেহেতু পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বর্তমান বয়সটা আমরা ধরে নিতে পারি পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে আমরা বলতে পারি পিতার
বর্তমান বয়স 4x বছর। তাহলে আমাদের এখানে শর্ত কি বলছে, পিতার বয়স 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তাহলে পিতার বয়স 6 বছর পূর্বে মানে বর্তমান থেকে 6 বাদ, এবং পুত্রের বয়স তার কত গুণ, 10 গুণ। আমি আবারও বলি, বলছে 6 বছর পূর্বে মানে বর্তমান থেকে যখন আমরা আগে যাব মানে এগিয়ে যাব তখন আমাদের বিয়োগ করতে হবে, বর্তমান থেকে যখন আরও পরে যাব তখন আমাদের যোগ করতে হবে। তারপর এখান থেকে আমরা সমাধান করব, এখান থেকে সমাধান করে আমরা মানটা নির্ণয় করব। এখান থেকে আমরা সমাধান করলাম -6 প্লাস, আমরা এখান থেকে মান নির্ণয় করি, তাহলে x এর মান বের হবে, অতএব আমরা বলতে পারি 7 8 56, x এর মান 7। তাহলে এখানে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত বের করতে বলছে। তাহলে পুত্রের বয়স বের করলাম হচ্ছে আমরা পুত্রের বয়স 7 এবং এখানে 4 × 7 4 7 28। আমাদের বের করতে বলছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। তাহলে পিতার বয়স 28, পুত্রের বয়স 7। যদি অনুপাতকে আমরা কোনো মান দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে বিভাজ্য করে দিব। 7 দ্বারা যদি বিভাজ্য করি 4 7 28, 7 কে 7, অর্থাৎ বলতে পারি 4:1। এই যে বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কটা এখানে চলে আসছে। আমরা সরাসরি বলেছিলাম যে যখন বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকবে আমরা সরাসরি স্কোয়ার করে দেব, কোনো গল্প নেই, সরাসরি স্কোয়ার করে দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। আমরা শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধের যদি দেয়া থাকে, অনুপাত দেয়া থাকে, আমরা সরাসরি বর্গ নির্ণয় করব, বর্গ করে দেব, দিয়ে যেটা পাবো এটাই হবে বৃত্তের মানে ওই বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। দেখেন লগারিদম থেকে আরও একটা প্রশ্ন আসছে, এত এ 3 ভিত্তিক লগ নির্ণয় করো। ভিত্তি 3 বলতে বেসটা 3, বেস ভিত্তি একই জিনিস। তাহলে বেসটা বা ভিত্তিটা নিচে থাকবে, এখানে 3, এই যে √3, এই 3টা কিন্তু আলাদা, ওই 3 আর এই 3 কিন্তু এক নয়, মাথায় রাখতে হবে এটা। তাহলে এই 3-র পাওয়ার আছে 1 আর এই 3-র পাওয়ার হচ্ছে কত, বর্গমূল ½ তাহলে এখানে আমরা জানি সূচকের ক্ষেত্রে বেসগুলো যখন একই হবে তখন পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং এই পাওয়ারের মানটা কোথায় আসবে, সামনে আসবে। এটা যদি আমরা যোগ করে দিই, এখানে আমি আরও এক লাইন কাজ করে দিই, 3, এখানে যদি 2 লসাগু করি তাহলে 3/2, 3 ডিভাইডেড, দুঃখিত আমি আবারও করি, লগ 3 বেস 3√3, এই 3 কারণ এখানে 3 এর মাথার উপর, এই 3 এর মাথার উপর 1 এবং এই 3 এর মাথার উপর ½ এখন আমরা জানি লগারিদমের বেসগুলো, সূচকের বেসগুলো একই হলে পাওয়ারগুলো যোগ হবে, তখন এখান থেকে আমরা লিখতে পারি log 3, এটা যদি যোগ করে দেই 3/2, এখন 3/2 সামনে নিয়ে আসলাম, log 3, তাহলে 3/2 × 1 = 3/2। এটা সহজ ছিল, এই অঙ্ক আমরা অনেকবার করে আসছি। এখানে বলছে আখের রসে চিনি এবং পানির অনুপাত, চিনি এবং পানির অনুপাত দেয়া আছে। তাহলে রসের কি পরিমাণ চিনি আছে, শতকরা হচ্ছে 100, তাহলে 100 এর গুণ, এখানে বলছে রসের পরিমাণ, রসের চিনির পরিমাণ, তাহলে চিনির পরিমাণ এখানে আছে 3 এবং এখানে হবে এই দুটার যোগফল। আমি আরও সংক্ষেপে বলে দিচ্ছি যে শতকরা যেহেতু বলছে তাহলে 100 এর এখানে চিনির পরিমাণ, তাহলে চিনির অনুপাতটা বসাবো এবং হরে বসাবো এই দুটো অনুপাতের যোগফল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10, 0 এবং 0 কেটে দেব, তাহলে 30%। এটা অনুপাত এবং সমানুপাতের অঙ্কটা, এটা ক্লাস 7 থেকে আপনারা করে আসছেন, 6 7-এ করছেন। আর সবাইকে বলবো যদি আমরা একটু মোটামুটি আমাদের আজকের আলোচনা শেষ, আপনাদের আবারও বলবো আপনারা যদি অঙ্কে একটু ডিপলি ভালো করতে চান, আপনারা 6 7 8 এবং 9 10-এর যে অঙ্ক বইটা আছে পূর্বের, সেই অঙ্ক বইটা আপনারা ফলো করতে পারেন যদি অঙ্কে অনেক ভালো করতে চান তাহলে। এবং
সর্বোপরি বলবো আপনাদেরকে আমি আবারও বলবো যে আপনাদের অন্য কোনো কিছুই যদি প্রয়োজন না পড়ে, আপনারা যদি শুধুমাত্র ভাবেন না আমি NTSC এর মাধ্যমে একজন শিক্ষক হব, তাহলে আপনাদের কোনো বই পড়ার প্রয়োজন হবে না। আপনারা শুধুমাত্র আমাদের একটি বই পড়বেন, এই একটি বই পড়লেই আপনারা NTSC এর মাধ্যমে একজন শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন, যদি আপনারা লিখিত পরীক্ষা ভালো দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ। কারণ যেহেতু আমাদের এই বইটা প্রিলির জন্য, আমরা অবশ্যই সাজেস্ট করব যে বাজারের সর্বশ্রেষ্ঠ বই হিসেবে আমাদের এই বইটা আপনি নিতে পারেন এবং নিঃসন্দেহে নিতে পারেন, এবং আমাদের এই বইটি আপনি নিয়ে পড়তে পারেন। আমি আশা করি অবশ্যই ভালো লাগবে, এবং আমাদের এই বইয়ের গুণগত মান অবশ্যই ভালো। এবং গণিতের যে অংশটা আছে, গণিতের অংশটা আমি দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, এবং এটা নিয়ে আমি একজন বলছে স্যার বুঝলাম না, আপনি প্লিজ আপনি একটু বলবেন যে কত নম্বর প্রশ্নটা বোঝেননি। প্লিজ আপনি কি শুনতে পাচ্ছেন? শিহাবুদ্দিন শিহাব, আপনি একটু বলেন যে আপনি কত নম্বর প্রশ্নটা বুঝতে পারেননি, আমি আবার আলোচনা করব, একটু কমেন্ট করে জানান। আপনি কত নম্বর প্রশ্নটি বোঝেননি একটু কমেন্ট করে জানাবেন। শিহাবুদ্দিন শিহাব বলেছেন স্যার বুঝতে পারিনি, আপনি একটু কমেন্ট করে জানান আপনি কত নম্বর প্রশ্নটি বুঝতে পারেননি, প্লিজ জানাবেন। শিহাবুদ্দিন শিহাব আপনি বলেছেন যে কত নম্বর প্রশ্ন বুঝতে পারেননি, একটু প্রশ্ন নাম্বারটা একটু বললে আমার জন্য সুবিধা হয়, আমি আপনাকে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করব। আমি আবারও বলবো আপনারা বাজারের সর্বশ্রেষ্ঠ বই হিসেবে আমাদের বইটি নিতে পারেন। যারা এখনও বইটি নেননি তারা আর দেরি না করে আমাদের এই বইটি নিতে পারেন। আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন, এবং আপনাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় যে বইটি দিয়ে আসবে, আপনি বইটি নিয়ে দেখবেন, বইয়ের কোয়ালিটি দেখবেন, বইয়ের গুণগত মান দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে বইটি নেবেন, আর যদি ভালো না লাগে তাহলে বইটি ফেরত দেবেন। একদম বলতে স্যার একটু ধীরে বোঝালে কি হয়? স্যার একটু ধীরে বোঝালে কি হয়? ধন্যবাদ আপনাকে। আমি মোটামুটি চেষ্টা করি অত্যন্ত স্লো মোশনে করানোর জন্য। আমি তারপরেও আজকের ক্লাসটা গত দিনের তুলনায় অনেকটাই স্লো নিয়েছি। গতকালকে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে আমি আসলে মুখস্থবিদ্যা করাচ্ছি, এই জন্য আমি আজকের ক্লাসটা আরও একটু স্লো নিয়েছি। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো আরও স্লো মোশনে নেওয়ার জন্য। স্যার আপনার ভাষাটা, শিহাবুদ্দিন শিহাব আপনার ভাষাটা আমি বুঝতে পারিনি, আপনি একটু প্লিজ জানাবেন। আপনি বললেন যে স্যার একটা প্রশ্ন বুঝতে পারিনি, যদি প্রশ্নটি বুঝে না থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। একজন বলছেন যে ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান মতামত শেয়ার করেছেন। আপনাদের যদি কারো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমরা মোটামুটিভাবে আজকে 15তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্নটা আমরা সমাধান করলাম। আমরা এখানে গণিত অংশর ব্যাখ্যা সহ আলোচনা করছি, কারণ হচ্ছে যখন আপনারা ব্যাখ্যা সহ আলোচনা দেখবেন তখন আপনারা কিন্তু টোটাল সিলেবাসটা কিন্তু আপনার মাথার ভিতরে এন্ড হয়ে যাবে। কারণ আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন, মানে যেহেতু কম বেশি সবাই এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করে আপনারা অনার্স করছেন, অনার্স করে মাস্টার ডিগ্রি করতেছেন, অবশ্যই কিছু না কিছু তো আপনাদের ভিতরে জানা আছে। এই জানাগুলোকে যখন আমরা আলোচনা করার মাধ্যমে আপনাদের এগুলো মাথার ভিতরে রিফ্রেশমেন্ট তৈরি হয়, ওই জায়গাগুলোতে আপনাদের নক হয় যে না, এটা আমার কোনো এক সময় আমি এটা পড়ে এসেছিলাম। এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো আপনার টোটাল বইয়ের উপরে একটা আইডিয়া চলে আসে, এই আইডিয়াগুলোকে আপনি ক্যাচ করতে পারবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা আমাদের এই বই নিয়েই বসেন, ভিডিওটি যখন দেখবেন বা লাইভ দেখবেন, যদি আমাদের এই বইটি নিয়ে দেখেন তাহলে বইয়ের পেজ নাম্বার মিলিয়ে বইয়ের পাশে অনেক ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে যেগুলো আপনাদের নোট করার প্রয়োজন আপনারা নোট করে রাখবেন। কারণ আমরা কিন্তু একই ক্লাসে বারবার
নিচ্ছি, মানে একই প্রশ্ন বারবার আসতেছে, রিপিট হচ্ছে। এই জন্য আপনারা কিন্তু চাইলে পাশাপাশি নোট করে রাখতে পারেন। যেমন লসাগু এবং গসাগুর বিষয়ে বারবার আলোচনা আসতেছে, এবং আরও অনেক ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করি যে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য শুধুমাত্র স্কোয়ার করে দিলে আমাদের মানটা বের হয়ে যাচ্ছে, বা বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ করে তাহলে ক্ষেত্রফল হচ্ছে 9 গুণ, তাহলে শুধুমাত্র এখানে একটি স্কোয়ার করার বিষয় থাকে। এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা সাইডে নোট করে রাখতে পারেন, অথবা যাদের কাছে আমাদের বইটা নেই, যারা আপনাদের পেজটা ফলো করেন বা আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, তারা কি করবেন, খাতা নিয়ে বসবেন। খাতা নিয়ে বসে আপনারা চেষ্টা করবেন যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো নোট করে রাখার জন্য। কারণ হচ্ছে এগুলো আমরা একসময় কাজে দিবে। যেমন আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার প্রত্যেক ক্লাসেই কিন্তু আলোচনা করি যে সরল মুনাফা সূত্রটা কি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, এই জিনিসগুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আলোচনা করি। এখন এই জিনিসগুলো যদি আপনারা নোট করে রাখেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমি আবারও বলি, আমাদের এই বিগত বছরের প্রশ্নটা করার পেছনে একটাই উদ্দেশ্য, যে আপনারা বুঝতে পারবেন যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় যে উদ্দেশ্য সেটা হচ্ছে, যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি, যখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তখন আপনাদের ভিতরে যেটা হয় যে আপনাদের কোনো জিনিস যদি অনেক আগেও জানা থাকে, সেই অজানা জিনিসটাকে আপনারা জানতে পারেন, আপনাদের ভিতরে সেটা নাড়া দেয় যে না, আমি এটা কোনো এক সময় পড়েছিলাম। এই জন্য যখন আমরা বিগত বছরের প্রশ্ন, যখন এখানে আমি 25টা প্রশ্ন সমাধান করেছি, এই 25টা প্রশ্ন সমাধান করার পর আপনি কিন্তু এই 25টা প্রশ্নে কিন্তু আপনি পুরো সিলেবাসের ভিতরে প্রশ্ন আছে এখানে। তাহলে আপনার কি এই 25টা প্রশ্ন সমাধান করা মানে পুরো সিলেবাসের উপরে একটা এক নজরে ধারণা নেয়া, কারণ এখানে সবগুলো টপিকের উপরেই প্রশ্ন এসেছে। ও ধন্যবাদ, উনি বলছিল পিতা এবং পুত্রের অঙ্কটা বলছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু আমি বুঝতে পেরেছি পিতা এবং পুত্রের অঙ্কটা, আমরা একটু এখানে আরেকবার পিতা এবং পুত্রের অঙ্কটা চলে আসি। আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করি, কারণ প্রতিদিন শুধু এসে ক্লাস নিয়ে চলে যায়, আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না। আপনারা যারা লাইনে আছেন, আপনারা কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে আমি উত্তর করবো, ইনশাল্লাহ রিপ্লাই দিব। এখানে খেয়াল করুন, পিতা এবং পুত্রের বয়সের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, এখানে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এবং 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে বর্তমান বয়স, আমরা যদি এখানে পুত্রের বর্তমান বয়সটা আগে ধরে নিই, পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতার বর্তমান বয়স 4x বছর। আমি আরো সহজ করে দেই, আরো সহজ করে করলাম। 6 বছর পূর্বে পুত্রের বয়স যা ছিল তার থেকে 6 বাদ দেই, এবং 6 বছর পূর্বে পিতার বর্তমান বয়স যা ছিল তার থেকে 6 বাদ দিলাম। পূর্বে বলতে আমি যদি একটু আমাদের সংখ্যা রেখা দিয়ে দেখাই, এটা যদি মিডল পয়েন্ট হয়, হাতের ডান দিকে যখন যাব, সামনের দিকে অগ্রসর হলে আমাদের পরে বলবো, আর সামনের দিকে যখন আসবো তখন আমাদের বাদ দিতে হবে। পূর্বে বললে বর্তমান থেকে পেছন দিকে, আর পরে বললে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে। এটা অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ এবং বর্তমানের থেকে যখন আমরা ভবিষ্যতে যাব তখন আমরা প্লাস করব, বর্তমান থেকে যখন আমরা অতীতে আসবো তখন আমরা মাইনাস করব। এই বিষয়টা খেয়াল রাখবো। এখন এখানে শর্ত আমাদের দেয়া আছে, একটু খেয়াল করুন। শর্ত বলছে 6 বছর পূর্বে পিতার যে বয়সটা 6 বছর পূর্বে পিতার যে বয়সটা পুত্রের বয়সের 10 গুণ, এই পুত্রের বয়সের 10 গুণ, অর্থাৎ 6 বছর পূর্বে পিতার বয়স যে বয়সটা হবে ওই বয়সটা পুত্রের বয়সের 10 গুণের সমান, অর্থাৎ পুত্রের বয়সের সাথে 10 দ্বারা গুণ করলে যে মানটা পাবো সেই মানটা পিতার বয়সের সমান। এখন এখান থেকে আমরা কিন্তু সমাধান করি যে 4x - 6 ইকুয়াল টু কত, 10x - 16। এখান থেকে আমরা লিখে এখানে এই 60কে পাশে পার করে দিলাম, এখানে 10x - 4x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x ইকুয়াল টু কত, 6x। 4x 10x 4 গুণ 4x মানে 6, এখানে 10 গুণ
10x মাইনাস 6 60, এখান থেকে আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, 4 গুণ 4x। তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসছে 4x, এখানে 10x মাইনাস 4x। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 6 দ্বারা যদি ভাগ দেই, দুঃখিত, কোনো একটা পজিশন আরও একবার একটু খেয়াল করতে হবে, যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, পুত্রের বয়স এবং পিতার বয়স ছিল হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 4x মাইনাস 6 ধন্যবাদ, এটা ভালো জিনিস মনে করছেন। এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের একটু ভুল হয়েছিল, এখানে 54 হবে, 56 হবে না। এখান থেকে আমাদের এই জিনিসটা একটু মার্ক করা দরকার ছিল, কারণ 60 থেকে যখন আমরা এটা বাদ দিব তখন আমাদের তো সেই মানটা আমাদের এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। তাহলে এখান থেকে 54, তাহলে 6 9 54, তাহলে 9 ইকুয়াল টু কত হবে? x। আপনারা একটু খেয়াল করুন, x এর মান 9। তারপর আমরা যেহেতু x এর মান আমরা পেয়ে যাচ্ছি, এখানে একটু খেয়াল করি, পুত্রের বয়স কিন্তু 9 বছর পেয়েছে, আমার পিতার বয়স তাহলে কি হবে? 4 ইন্টু কত? 9। তাহলে এখান থেকে কত পাবো? 4 9 36 বছর। এখন আমাদের বের করতে বলছে পিতা এবং পুত্র, তাহলে পিতার অনুপাত পুত্র, তাহলে পিতার বয়স দেওয়া আছে 36 এবং এটা দেওয়া আছে 9। আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে? 4 9 36 অনুপাত কত? 1। একটু খেয়াল করি আমরা যে আমাদের যে শর্ত দেওয়া ছিল, শর্ত থেকে আমরা x এর মান বের করলাম এবং x এর মানটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, আর পিতার বয়সের ক্ষেত্রে আমরা 4 দ্বারা গুণ করলাম, গুণ করে পিতা অনুপাত পুত্র। যখন কোনো অনুপাত দেওয়া থাকবে, যখন অনুপাত দেওয়া থাকবে, অনুপাতকে যদি আমরা কোনো মান দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি, অবশ্যই সেই মান দ্বারা নিঃশেষে বিভাজ্য করব। আপনাকে ধন্যবাদ। একজন লিখেছেন বইটির দাম কত? আপনাদের যদি কারো যদি কোনো মতামত থাকে তাহলে বইটি অবশ্যই জানাবেন। বলছেন পিতা ও পুত্রের অঙ্কটা, আমি আপনাদের জন্য পিতা এবং পুত্রের অঙ্কটা আমি আবারও করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। এবং আমি বরাবরের মধ্যে আজকে আপনাদের বলবো যে আপনারা যারা এখন আমাদের এই বইটি নেননি তারা এই বইটি নিতে পারেন, কারণ এই বইয়ে আমরা 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন, কলেজ, স্কুল এবং স্কুল লেভেল 2 এর প্রশ্ন অ্যাড করা হয়েছে এবং পাশাপাশি 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটি বিসিএস এর প্রশ্ন অ্যাড করা হয়েছে এবং তার সাথে আমরা প্রাইমারি সকল প্রশ্ন পাচ্ছেন। তাহলে এই প্রশ্নগুলো পড়ার পর এবং আপনারা পাচ্ছেন কি সাজেশন ভিত্তিক প্রতিটি টপিকের উপর আলোচনা, সাজেশন ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত সবগুলোর আলাদা আলাদা আলোচনা পাচ্ছেন এবং জিকের আলোচনা অংশ, এবং তাছাড়াও বর্তমান জিকের যে গুরুত্বপূর্ণ আপডেট যে নিউজগুলো, আপডেট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আপনারা পাচ্ছেন। এক কথায় বলতে গেলে আমাদের এই বইয়ের টোটালি আমাদের এই বইটা 948 পৃষ্ঠার, এর ভিতরে আপনারা এই বইটা পড়লে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আপনাদের এনটিআর সেল প্লির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনাদের একজন বলছেন নাজবুল স্যার কোথায় আমাদের অঙ্ক করাবেন না? উনিও করাবেন আপনাদের, আমরা ধন্যবাদ। উনিও আসবে আপনাদের মাঝে, যতদিন উনিও আমাদের সাথে যোগ হবে ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন এবং যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামত, কারণ আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান মতামত না দেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে কোথায় আমার ভুল বা কোথায় আপনাদেরকে বোঝাতে সমস্যা হচ্ছে। আপনারা যদি বলেন একটা অঙ্ক একবার কেন, আমি প্রয়োজনে 10 বার রিপিট করবো আপনাদের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনারাই আমার শক্তি। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে তো আমি ভালো ক্লাস নিতে পারবো, যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন তাহলে তো আমি ক্লাস ভালো নিতে পারবো না। এই জন্য আপনাদের আমার সাপোর্টের প্রয়োজন আছে। আপনারা যদি না বোঝেন তাহলে তো
তো আমি কিভাবে বুঝবো যে আপনারা প্রশ্ন না করলে তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝছেন কি না বোঝেননি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না বোঝেন তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করেই ক্লাস উপস্থাপন করায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।